কে জিতবে আজকে, হায়দ্রাবাদ নাকি দিল্লি? কোন দলের শক্তি বেশি, কোন দলের দুর্বলতা বেশি, কি কারণে জিততে পারে সেটা কিন্তু আপনি কমেন্টস করে জানাতে পারেন। খেয়াল করে দেখেন, এবছর কিন্তু দিল্লি কিন্তু দুর্দান্ত যাত্রা করতে পেরেছিল। প্রথম দুইটা ম্যাচ কিন্তু তারা অনায়াসে জয় পায়, কিন্তু পরের দুটো ম্যাচ কিন্তু তারা হেরে বসে। অন্যদিকে আপনি যদি হায়দ্রাবাদে আসেন, তাদের যাত্রা কিন্তু এতটা স্মুথ ছিল না। প্রথম 4 ম্যাচের মাঝখানে তারা মাত্র একটা ম্যাচ জয়লাভ করতে পেরেছিল, কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু তারা দুটা ম্যাচ জয় পায়। এই কারণে কিন্তু তারা কিন্তু এখন টেবিলের 4 নম্বর পজিশনে আছে। একটা দলের পয়েন্ট 6, অন্য দলের পয়েন্টও 6। একটা দল আছে 4 নম্বর পজিশনে, অন্য দল আছে 5 নম্বর পজিশনে। যারা আজকে জয়লাভ করবে তারা কিন্তু পার্মানেন্টলি বলা যাবে না, অ্যাটলিস্ট আপাতত কয়েকদিনের জন্য তারা 4 নম্বর পজিশনটা গ্র্যাব করতে পারবে। খেয়াল করে দেখেন, দিল্লি কিন্তু এবছর দুর্দান্ত খেলতে পেরেছিল। এর কারণ কি ছিল? সমীর রিজভী। কিন্তু সমীর রিজভীর ফর্ম কিন্তু একটু হলেও ড্রপ খেয়ে গেছে। এখন কিন্তু দিল্লি কিন্তু চিন্তা আছে, বিশেষ করে 3 নম্বর পজিশন নিয়ে। খেয়াল করে দেখেন, তারা কিন্তু নীতিশ রানকে খেলাচ্ছে, অন্যদিকে সমীর রিজভীকে কিন্তু তারা 3 নম্বরে প্রমোট করতেছে না। এই কারণে কিন্তু এর আগের ম্যাচে আরসিবির বিপক্ষে কিন্তু তারা করুণারকে পাঠাচ্ছিল, কিন্তু তিনিও কিন্তু ফ্লপ ছিলেন। এটা কিন্তু দিল্লির একটা চিন্তা, দিল্লির একটা দুর্বলতা, যেটা কিন্তু আমি আগেই বলে দিলাম। এখন আরসিবির সাথে যে তারা একটা ম্যাচ জয়লাভ করছে, এতটা কিন্তু সহজ ছিল না। আরসিবি কিন্তু আগে ব্যাটিং করে মাত্র 175 রান করতে পারছে বেঙ্গালুরুর মাটিতে। আমরা কিন্তু সবাই মনে করেছিলাম দিল্লি যখনই ব্যাটিং করতে নামবে 15 ওভারের মাঝখানে হয়তো খেলাটা শেষ করে দিবে, কিন্তু ভুবনেশ্বর কুমার বলে দিলেন আমি কিন্তু বয়স হয়ে গেছে, কিন্তু আমার ধার কিন্তু কমে নেই। তিনি কিন্তু প্রথম 2 ওভারের মাঝখানে কিন্তু 3 উইকেট ফেলেছেন। প্রথম নিসার্কা, এই যুগের সেরা ব্যাটসম্যান করুণ নায়ার, এমনকি সমীর রিজভী, এই 3টা উইকেট কিন্তু টপ টপ করে পড়ে যায়। কিন্তু কেএল বলছেন আমি কিন্তু বেঙ্গালোরের ছেলে, আমাকে কিন্তু তোমরা ভুলে যাও না। হয়তো বা আমি আরসিবির হয়ে খেললে, কিন্তু দিল্লিকে আমি আজকে সেভ করবো। তিনি একটা ভালো পার্টনারশিপ করলেন স্টাফসের সাথে। স্টাফস দুর্দান্ত খেলছেন ভাই, দুর্দান্ত মানে দুর্দান্ত। এই প্লেয়ারটাকে আমি খুবই হাইলি রেট দিই। তিনি ব্লক করে খেলতে পারেন, যখন 4 ছক্কা মারার প্রয়োজন তিনি সেটাই করতে পারতেছেন। এমনকি কিলার মিলার, যখন 6 বলে 15 রানের প্রয়োজন, রবীন্দ্র সাপার যখন বল করতে আসলেন, তিনি দেখাই দিলেন আমি 5 বলে 17 নিতে পারি। যদিও আমি আগের দিন গুজরাটের সাথে 2 বলে 2 নিতে পারিনি, ওইটা আমার ব্যর্থতা ছিল। আমি কিন্তু আজকে ওই ব্যর্থতা কিন্তু বোঝাই দিচ্ছি। সুতরাং বুঝতেই পারছেন দিল্লি কিন্তু দুর্দান্ত ছন্দে আছে, আগেও ছিল, মাঝখানে একটু তারা অফ ফর্মে চলে গেছে। দিল্লি বলে কিন্তু খুবই ভালো, এ প্রসঙ্গে একটু পরে আসতেছি। অন্যদিকে হায়দ্রাবাদ কিন্তু ভাই ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ জয়লাভ করছে। প্রথম দিকে তারা একটু অফ কালারে ছিল, তাদের ব্যাটিং কিন্তু মোটামুটি ক্লিক করা শুরু হয়ে গেছে। এমনকি নিচের দিকে যখন প্রফুল হিংরে, এমনকি সাকিব হাসানের মতো দুর্দান্ত বলার যখন যুক্ত হয়ে গেছেন, আমরা কিন্তু শুনতে পাচ্ছি প্যাট কামিন্সও দলের সাথে যুক্ত হতে পারেন। কারণ কি 17 তারিখে দলের সাথে যুক্ত হওয়ার কথা, যেহেতু খেলাটা 21 তারিখে, 4 দিনের মাঝখানে হয়তো বা এই সিজনের প্রথম ম্যাচ তাকে লিড করাও যেতে পারে, মানে আমরা তাকে দেখতে পারি। এখনো শিওর না, এমনও হইতে পারে প্যাট কামিন্স এই ম্যাচটা খেলতেছেন, অস্বাভাবিক কিছুই না। তবে মাদুসাঙ্কা, আমরা কিন্তু গত ম্যাচে টস করার সময় কিন্তু ঈশান কিষান বলেছিলেন যে মাদুসাঙ্কাকে আমরা দেখতে পারি, কিন্তু আমরা তাকে দেখতে পারিনি। কি কারণে? দলের উইকেট যখন পড়ে গিয়েছিল, দলের উইকেট কিভাবে পড়ে গেছিল, চেন্নাইয়ের সাথে খেলা ছিল, তারা কিন্তু আগে ব্যাটিং করে 195 করতে পেরেছিল সানরাইজ হায়দ্রাবাদ। আপনি খেয়াল করে দেখেন যে একটা স্টার তারা আনতে পেরেছিল। প্রথম 6 ওভারে সম্ভবত 75 রান, এর পরের 4 ওভারে, পরের 5 ওভারে সম্ভবত আরো 40 থেকে 45 রান। কিন্তু লাস্টের 10 ওভারে তাদের কি যে হয় আমি কিছুই বুঝতে পারি না। যেখানে রান 240 যাওয়ার কথা, সেখানে কিন্তু কোনো মতে তারা 195 করতে পেরেছিল, কিন্তু কপালের গুণে তারা কিন্তু আবার 10 রানের ব্যবধানে চেন্নাইকে হারাতে পেরেছিল। এটা কিন্তু একটা ভাগ্যের খেলা ছিল। ওই দিন কিন্তু তারা চেন্নাইয়ের কাছে অলমোস্ট হেরে গেছিল। এমনকি প্রফুল হিংরে মুদ্রার এপিটও দেখছেন, মুদ্রার ওপিটও দেখছেন কিভাবে তিনি কিন্তু প্রথম বলার ছিলেন আইপিএল ইতিহাসে যে কিনা প্রথম ওভারে 3টে উইকেট নিতে পারছেন, এমনকি পরের ওভারে আরেকটা উইকেট নিতে পারছেন। জীবনের প্রথম ম্যাচে 4টা উইকেট, এটা কিন্তু 4টি কথা না। কিন্তু এর পরের ম্যাচে যখন তিনি চেন্নাইয়ের সাথে খেলতেছেন, প্রথম ওভারে এবং দ্বিতীয় ওভার মিলে কিন্তু তিনি 40টা রান দিচ্ছেন। তিনি কিন্তু বুঝতে পারছেন আইপিএল এ খেলা কিন্তু এতটা সহজ ব্যাপার না, একদিন আপনার ভালো যাবে, একদিন আপনার খারাপ যাবে। কিন্তু সাকিব হাসান কিন্তু ভালো বোলিং করতে পারছেন, এমনকি ঈশান মালিঙ্গা 2টা উইকেট কিন্তু খুবই ক্রুশাল নিয়েছেন। তবে এখন কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ দলটাকে দেখতে একটু ভালো লাগতেছে। যদিও ঈশান কিষান আগের দিন ফ্লপ ছিলেন, কিন্তু অভিষেক শর্মা কিন্তু দেখাই দিচ্ছেন তিনি কেন বিশ্বসেরা। 15 বলে যদি আপনি হাফ সেঞ্চুরি করতে পারেন, যে কোনো দলকে কিন্তু আপনি ব্যাকফুটে ফেলা দিতে পারবেন। এমনকি অরেঞ্জ ক্যাপ কিন্তু এখন হায়দ্রাবাদের শিবিরে। কি কারণে? হেনরি ক্লাসেন প্রত্যেকটা ম্যাচে কিন্তু তিনি 50 করে যাচ্ছেন, টানা ব্যাক টু ব্যাক 3টা ম্যাচে কিন্তু তিনি 50 করে গেছেন। নিচের দিকে নীতিশ কুমার রেড্ডি ভালো ব্যাটিং করতে পারতেছেন, এমনকি 4টা ওভার তিনি বোলিং করতে পারতেছেন। সালিল আরোরা, এমনকি অনিকেত বর্মা ভালো কিন্তু খেলতে পারতেছেন। এখন আজকের ম্যাচে যদি প্যাট কামিন্স যদি যুক্ত হয়ে যায়, এমনকি আরেকটা সুখবর হচ্ছে কি তাদের দলে কিন্তু সাউথ আফ্রিকার একজন ড্যাশিং বলার কিন্তু যুক্ত হয়ে গেছেন, ডুয়েন পেন, যেখানে আগে খেলতে পারতেন। প্রথম 2টা ম্যাচে তার খুবই বাজে পারফরমেন্স ছিল, তিনি ইনজুরি কবলে পড়ে গেছেন। তার পরিবর্তে কিন্তু জেরার্ড কোটজে, সাউথ আফ্রিকান ড্যাশিং বলার কিন্তু তার সাথে যুক্ত হয়ে গেছেন, তিনি কিন্তু ব্যাট হাতেও হেন্ডি। এখন যদি আজকে কোনো কারণে যদি প্যাট কামিন্স দলের সাথে যুক্ত না থাকে, তাহলে হয়তোবা ঈশান মালিঙ্গের সাথে হয়তোবা জেরার্ড কোটজেকে আমরা দেখতে পারি, না হলে মাদুসাঙ্কাকে আমরা দেখতে পারি। এটা একটা গুড চয়েস হইতে পারে। তখন কিন্তু বলটা কিন্তু আরো সুন্দর হতে পারে। তখন হয়তোবা প্রফুল হিংরে এমনকি সাকিব হাসানের মাঝখান থেকে যে কোনো একজনকে আজকের ম্যাচে আমরা দেখতে পারি।
তবে হায়দ্রাবাদের শক্তি কোন জায়গায়? হায়দ্রাবাদের শক্তি হচ্ছে ভাই টপ অর্ডারে, এটা আপনারা সবাই জানেন। যদি অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান, হেনরিক ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি তারা যদি জ্বলে উঠতে পারে, সেদিন কিন্তু কোনো বলারকে কিন্তু তারা গণায় ধরবে না। কিন্তু কথা হচ্ছে তারা কিন্তু প্রত্যেক দিন জ্বলে উঠতেছে, টুকটাক জ্বলে উঠতেছে। হয়তো অভিষেক শর্মা খেলতেছে, তাহলে ঈশান কিষান খেলতেছে, ট্রাভিস হেড খেলতে পারতেছে না। এখন পর্যন্ত ট্রাভিস হেডের ওই ধরনের কোনো ঝলক কিন্তু আমরা দেখতে পাইনি। তবে তিনি যে কোনো সময় জ্বলে উঠতে পারেন, প্রত্যেকদিন কিন্তু টুকটাক রান করতে পারতেছেন, বড় ইনিংস তিনি করতে পারতেছেন। হয়তো আজকের দিনের জন্য তিনি তার বেস্ট লুকায় রাখছেন, এরকম হলেও হতে পারে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি, যখনই পাওয়ার প্লে শেষ হয় কিংবা 10 ওভার শেষ হয়, এরপরে তাদের একটা ডাউনগ্রেড শুরু হয়। প্রত্যেকটা দিন আপনি খেয়াল করে দেখেন, হয়তো তারা জিতুক বা হারুক, তারা কিন্তু প্রথম 10 ওভারের মাঝখানে 120-130 করতে পারে, কিন্তু পরের 10 ওভারে 70-80 এরকম একটা করার কারণে কিন্তু তারা কিন্তু ডাউনগ্রেড হয়ে যাচ্ছে। এখন এই জায়গাতে যদি তারা একটু ইমপ্রুভমেন্ট করতে পারে, যেহেতু বোলিং লাইনআপটা আগে থেকে একটু ভালো হয়েছে, হায়দ্রাবাদকে কিন্তু আপনি আটকে রাখতে পারবেন না। অন্যদিকে বোলিং এর কথা যখনই আসবেন, এবারের টুর্নামেন্টের অন্যতম সেরা বোলিং লাইনআপ কিন্তু দিল্লির কাছে। চোখ বন্ধ করে কিন্তু আপনাকে স্বীকার করতে হবে। কারণটা কি, যেখানে অক্ষর প্যাটেল দলের ক্যাপ্টেন আগের দিন দুর্দান্ত বোলিং করতে পারছে, সেই সাথে কুলদীপ যাদব উইকেট নেওয়ার কারণে কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, আরসিবির ব্যাটিংটা কিন্তু তারা কিন্তু সীমাবদ্ধ করতে পেরেছিল 175 রানে। কারণ কি, মিডল ফেজে উইকেট যদি আপনি আনতে পারেন, তখন কিন্তু বিপক্ষ দল কিন্তু চড়া হয়ে যায়। আপনি খেয়াল করে দেখেন, পাঞ্জাব গত ম্যাচে যে ধরনের ব্যাটিং করতে পারছে, 253 রান, আনবিলিভেবল ভাই। প্রিয়াঙ্ক শাহ যে ধরনের হিট করছেন, এমনকি কপার কুন্ডলি 180 রানের পার্টনারশিপ 80 বলে। কারণটা কি, মিডল ফেজে যদি আপনি উইকেট নিতে না পারেন, আর যদি প্রত্যেক বল যদি ব্যাটসম্যান 4 ছক্কার জন্য চায়, এমনকি ব্যাটে যদি বল লেগে যায়, তখন কিন্তু আপনি কোনোভাবেই বিপক্ষ দলকে আপনি আটকে রাখতে পারবেন না। সুতরাং বুঝতেই পারতেছেন মিডল ফেজে উইকেট নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে কিন্তু আমি বলতেছিলাম যে অক্ষর প্যাটেল এমনকি কুলদীপ যাদবের বোলিং এর জুটিটা কিন্তু খুবই দরকারি একটা জুটি। সেই সাথে আপনি যদি খেয়াল করে দেখেন, তাদের পেস বোলিং ইউনিটটা কিন্তু খুবই দুর্দান্ত। টি নাটরঞ্জন যে কিনা ওপেনিং এ ভালো বল করতে পারেন, এমনকি ডেথ বোলিং পারদর্শী মুকেশ কুমার, তিনি শুরুতে ভালো বল করতে পারতেছেন, মিডল ফেজে ভালো বল করতেছেন, এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলার যার কথা বলতেছিলাম, লুঙ্গি এঙ্গিরি, এই যুগের সেরা বলার। কি কারণে, তার কাছে 145 গতির বলও আছে, এমনকি তার কাছে 115 গতির বলও আছে। যেভাবে তিনি স্লো বল করতে পারতেছেন, তার আর্ম স্পিড বিন্দু পরিমাণ চেঞ্জ হয় না। এই কারণে কিন্তু ব্যাটসম্যান কিন্তু ফেসে যেতেছে। এই বলটাকে স্লো বল আসবে নাকি পেস বল আসবে, চিন্তাও করা যাচ্ছে না। এটা কিন্তু খুবই ডেডলি একটা কম্বিনেশন হয়ে যাচ্ছে। এখনো কিন্তু আমি কিন্তু প্রত্যেক বিরতি বলতেছি, দলের অন্যতম সেরা বলার বা বিশ্বের অন্যতম সেরা বলার মিচেল স্টার্ক কিন্তু এখনো দলের সাথে যুক্ত হয়নি। তিনি যখনই দলের সাথে যুক্ত হয়ে যাবেন, আমি আশাবাদী তিনি অবশ্যই লুঙ্গি এঙ্গেডিকে সঙ্গ দিবেন। তখন কিন্তু হয়তোবা না, এটা মোটামুটি আমি শিওর যে পৃথ্বী শাহ উপরে চলে যাবেন, প্রাথম নিশাঙ্কা দল থেকে বের হয়ে যাবে। এখন কিন্তু একটা কথা কিন্তু বলতে হচ্ছে, দিল্লির দুর্বলতা নিয়ে কিন্তু আমি একটু আগে বলেছিলাম যে দিল্লির কিন্তু দুর্বলতা কিন্তু একটু প্রকাশ পাচ্ছে টপ অর্ডারে। আপনি খেয়াল করে দেখেন, সমীর রিজভির ফর্ম কিন্তু প্রথম 2টা ম্যাচে যেরকম ছিল, এখন কিন্তু ওইরকম নাই। প্রথম 2টা ম্যাচে কিন্তু তিনি দুর্দান্ত খেলতে পারছেন, এরপর তিনি টানা 3টা ম্যাচে ফ্লপ। এমনকি 3 নম্বর পজিশনে প্রথম 2টা ম্যাচে আমরা দেখেছিলাম নীতিশ রানাকে ব্যাটিং করতে, কিন্তু নীতিশ রানা ফর্ম কিন্তু নাই। যখন নীতিশ রানার ফর্ম নাই, একটা ম্যাচে আমরা কি দেখলাম, সমীর রিজভি প্রমোট ডাউন হয়েছেন। প্রমোট করার পরে তিনিও নিজেকে ওইভাবে 3 নম্বর পজিশন খেলতে পারতেছে না। তিনি মনে করতেছেন আমার জন্য ব্যাটিং পজিশনটা একটু বেশি আপার হয়ে যাচ্ছে। এই কারণে দিল্লি কি করলো, করুণ নায়ারকে দলে ঢুকাই দিল, কিন্তু করুণ নায়ারও প্রথম ম্যাচে ফ্লপ হয়ে গেল। এখন আজকের ম্যাচে কি হইতে পারে সানরাইজ হায়দ্রাবাদের সাথে, এখন কি পৃথ্বী শাহকে 3 নম্বর পজিশনে ঢুকবে কিনা? যদি পৃথ্বী শাহ দলের মাঝখানে ঢুকে, তাহলে হয়তো এরকম হতে পারে ব্যাটিং অর্ডারটা, কেএল রাহুলের সাথে পৃথ্বী শাহ, 3 নম্বরে প্রাথম নিশাঙ্কা, 4 নম্বরে সমীর রিজভি, 5 নম্বরে স্টাফ, 6 নম্বরে কিলার মিলার, 7 নম্বরে অক্ষর প্যাটেল। দুর্দান্ত কিন্তু আপনি খেয়াল করে দেখেন, বিপিরাজ নাগিন এমনকি আশুতোষ শর্মা একজনও কিন্তু আমি দলে নিতে পারিনি। এরপরেও কিন্তু দলটাকে দেখতে খুবই ভালো লাগছে। 8 নম্বরে কুলদীপ যাদব, 9 নম্বরে মুকেশ কুমার, 10 নম্বরে টি নাটরঞ্জন, 11 নম্বরে লুঙ্গি এঙ্গেডি। আপনি ইম্প্যাক্ট সাব হিসেবে বিপ্রাস নাগিন বলেন, আশুতোষ শর্মা বলেন, কিংবা আকিব ধর নাবি, তিনি কিন্তু দুর্দান্ত বল করতে পারতেছেন। এখন আপনি অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। আপনার যদি বলারের প্রয়োজন হয় আপনি বলার নেবেন, আর যদি ব্যাটসম্যানের প্রয়োজন হয় তখন আপনি ব্যাটসম্যান নেবেন। আর যদি আপনি হায়দ্রাবাদের দিকে আসেন, ভাই হায়দ্রাবাদের সমস্যা একটাই জায়গায়, সেটা হচ্ছে 8 থেকে 15তম ওভারের মাঝখানে তারা ভালো ব্যাটিং করতে পারে না। পাওয়ার প্লেতে তারা দুর্দান্ত ব্যাটিং করতে পারতেছে, উইকেট যদিও পড়ে তারা কিন্তু প্রত্যেকদিন রান করতে পারতেছে, কিন্তু মিডল ফেজে যখনই তারা আসতেছে, তারা কিন্তু প্রত্যেকটা দিন ওই টেম্পোটা হারাই ফেলতেছে, যে টেম্পোটা পাঞ্জাব হারাইতেছে না, যে টেম্পোটা আরসিবি হারাইতে পারতেছে না। তবে আজকে একটা আশার আলো কি, হায়দ্রাবাদের মাটিতে খেলা। হায়দ্রাবাদের মাটিতে কিন্তু হায়দ্রাবাদ সবসময় শক্তিশালী দল। আর যেহেতু দলের মাঝখানে বোলিং একটু পরিবর্তন হয়েছে, জয়দেব উনাদকাদার, হার্ষাদ প্যাটেল থেকে তারা মুক্তি পাইছে, এ কারণে হয়তোবা এই দলটাকে দেখতে ভালো লাগতে পারে। ব্যাটিং অর্ডার আপনারা সবাই জানেন, উপরে ঈশান কিষান, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, নীতিশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন, মোটামুটি তারা ভালো ব্যাটিং করতে পারতেছে। এমনকি সালিল আরোরা, অনিকেত বর্মা, নিচের দিকে কিছু বলার আছেন।
এই তো শক্তি। এখন শক্তির দিক থেকে যদি আপনি চিন্তা করেন বা আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আজকের খেলায় কে এগিয়ে আছে বা কার জেতার সম্ভাবনা বেশি, আমি কিন্তু চোখ বন্ধ করে বলে দিব যে অবশ্যই দিল্লির পাল্লা ভারী। অবশ্যই দিল্লির পাল্লা ভারী। কি কারণে? দিল্লি একটা ব্যালেন্স টিম। দিল্লির কাছে যে ধরনের বোলিং রয়েছে, যে ধরনের ব্যাটসম্যান রয়েছে, প্রপার মানে প্রপার। আপনি প্রাথম নিশাঙ্কা বলেন, স্টার্কস বলেন, কিলার মিলার বলেন, তারা সবাই জানে তাদের রোল কি। এমনকি দেশি ব্যাটসম্যান আপনি আশুতোষ শর্মা বলেন, বিপ্রাস নাকি বলেন, তারা খেলতে পারতেছে না, তারাও জানে তাদের রোল কি। এমনকি উপরের দিকে যদি আপনি কেএল রাহুলের কথা বলেন, দুর্দান্ত খেলতে পারতেছেন, কিন্তু অন্যদিকে আপনি ঈশান কিষান বলেন, এক বলে আউট হয়ে যেতে পারেন। অন্যদিকে অভিষেক শর্মা বলেন, এক বলে আউট হয়ে যেতে পারেন। আপনি হেনরি ক্লাসেনের কথা বলবেন, তিনি আজকে ভালো খেলতে পারবেন কিনা সেটা কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। নতুন কোনো কল্পনায় খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে। বিদায় নিলাম আজকে।